কোথায় যাচ্ছ বৌমা? কোনো পার্টিতে যাচ্ছ নাকি? শাশুড়ির কথা শুনে ওখানেই থেমে যায় ত্রিধা। মাত্র অফিস যাওয়ার জন্য বের হচ্ছিল ত্রিধা, তখনই তাকে এই কথাটা বলে তার শাশুড়ি। মা, এখন তো সকাল, সকালে তো কোনো ধরনের পার্টি হয় না, না থ্রি পিস পরলে তো, তাই জিজ্ঞাসা করলাম। না মা, অফিসে যাচ্ছি আমি। তাহলে থ্রি পিস পরেছো কেন? আসলে মা, শাড়ি আমি সামলাতে পারি না, শাড়ি পরলে কাজের অসুবিধা হয় তো তাই। দিদাকে থামিয়ে তার শাশুড়ি গম্ভীর কণ্ঠে বললেন, সামলাতে না পারলেও শাড়ি পরতে হবে। তুমি এখন এই বাড়ির বউ, সেটা ভুলে যেও না। আর আমাদের বাড়ির বউয়েরা কখনো শাড়ি ছাড়া অন্য কোনো কাপড় পরে না। যাও, এটা বদলে আসো। দিদা আর কোনো কথা না বলে রুমে চলে আসলো। দিদাকে পুনরায় রুমে আসতে দেখে তার স্বামী তেজবিন তাকে প্রশ্ন করলো, কি হলো, আবার ফিরে এলে কেন? তোমার মা বলেছে থ্রি পিস পরে বাইরে যাওয়া যাবে না, তাই পাল্টে এসেছি। আমি তোমাকে আগেই বলেছিলাম মা এসব মানবেন না। দেখো, এখন শুধু শুধু টাকাগুলো নষ্ট হলো। তেজবিনের কথা শুনে ত্রিধার মনের কষ্টটা আরও বেড়ে গেল। সে ভেবেছিল তেজবিন হয়তো তার সঙ্গ দিবে, কিন্তু বরাবরের মতো এবারও তেজবিন তার মায়ের সঙ্গ দিল। ত্রিধার মন খারাপ সাইডে রেখে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাড়ি পরে বাইরে এসে ত্রিধা দেখে তার অফিস শুরু হতে মাত্র 10 মিনিট বাকি আছে। তাড়াতাড়ি করে বের হতে গেলে শাড়ির সাথে লেগে নিচে পড়ে যায় ত্রিধা। ত্রিধাকে পড়ে যেতে দেখে তেজবিন নিজের মতো তৈরি হতে থাকে। এর মধ্যে পান চিবোতে চিবোতে ত্রিধার শাশুড়ি ফাতেমা বেগম সেখানে আসেন। হায় হায়, সকাল সকাল ঘটালো আর এক বিপদ। এই মেয়ে একটা কাজও ঠিকমতো করতে পারে না, প্রতিদিন একটা না একটা কাণ্ড তার ঘটানোই লাগবে। এবার এখানে বসে না থেকে অফিসে গিয়ে আমাকে উদ্ধার করে দেখি বাপু। ত্রিধা এক নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। বাইরে এসে দৌড়ে একটা রিক্সা নিয়ে উঠে পড়ে ত্রিধা। ত্রিধা আনিশা একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। যদিও তার পদ বড় না, তাও সে তার চাকরি জীবন নিয়ে খুশি। তেজবিন আহসান ত্রিধার স্বামী। মাত্র 7 মাস হলো তাদের বিয়ে হয়েছে। বিয়ের প্রথম দিন থেকে ত্রিধার শাশুড়ি তার প্রতি অসন্তুষ্ট, কারণ তার চাকরি। তিনি মোটেও চাননি যে বাড়ির বউ চাকরি করুক, কিন্তু ত্রিধা সবার বিরুদ্ধে গিয়ে নিজের চাকরি করেই যাচ্ছে। এসব কিছু ভাবতে ভাবতে ত্রিধা তার অফিসে পৌঁছা যায়। অফিসে আসতে দেরি হয়েছে বিধায় ত্রিধা অনেক বকাঝকা করলেন, কিন্তু দিদা কিছু না বলে চুপচাপ মাথা পেতে নেয়, কারণ কিছু বললেই তার চাকরি চলে যাবে। আর একবার চাকরি চলে গেলে তাকে আর শ্বশুরবাড়ির লোকেরা চাকরি করতে দিবে না। বকা খেয়ে দিদা নিজের ডেস্কে এসে বসে। সকাল থেকে ঘরের সব কাজ করে তারপর এসব কিছু আর দিদা নিতে পারছে না। সে ব্যাগ থেকে বোতল বের করে পানি খেয়ে নেয়। পানি খাওয়ার পর দিদা নিজেকে একটু হালকা লাগছে। কি দিদা ম্যাডাম, আজ এত ক্লান্ত লাগছে যে? দিদা মাথা উঁচু করে দেখে তার ডেস্কের সামনে তার কলিগ রোহান দাঁড়িয়ে আছে। রোহানকে দেখে দিদা হালকা হাসে। তেমন কিছু না রোহান সাহেব, আসলে সকাল থেকে এত ছোটাছুটি করে অফিস এসে একটু ক্লান্ত বোধ করছি। তোমার এত সমস্যা হলে তুমি চাকরিটা ছেড়ে দিচ্ছ না কেন? চাকরি ছেড়ে দিলে তো তোমার আর দৌড়োদৌড়ি করতে হচ্ছে না, শান্তিমতো আরামে বাড়ির কাজ সামলাতে পারবে। আমার বাবা মা তো আমাকে এত কষ্ট করে পড়াশোনা বসিয়ে রাখার জন্য করায়নি, আমি যাতে ভালো একটা চাকরি করতে পারি, আর জন্যই ওনারা আমাকে পড়াশোনা করেছেন। এখন যদি আমি চাকরি ছেড়ে দেই তাহলে তো আমার বাবা মায়ের কষ্ট বিফলে যাবে। বুঝতে পেরেছি, তোমার সাথে এখন কথা বললে তুমি একজন জ্ঞানী হয়ে যাবে। তার থেকে বরং আমি যাই, তুমি তোমার কাজ করো। রেহান চলে গেল। দিদা সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের কাজে মনোযোগ দিল। অফিস শেষ করে বাড়ি ফিরতে ফিরতে দিদার সন্ধ্যা পার হয়ে যায়। দিদা বাড়ির ভিতরে ঢুকে নিজের রুমের দিকে যাবে, তখনই ফাতেমা বেগম তার সামনে দাঁড়ায়। আজ আসতে এত দেরি হলো কেন? 5 মিনিট তো দেরি হয়েছে মা, মাথা নিচু করে উত্তর দেয় ত্রিধা। তোমার সাহস তো দেখছি দিন দিন বেড়েই চলেছে। তুমি আমার মুখে মুখে কথা বলছো? আসলে মা, রিক্সা পেতে দেরি হয়ে গেছিলো তাই। হয়েছে হয়েছে, আর সাপাই গাইতে হবে না। এখন দেরি না করে যে এলে, রাতের রান্না করবে কে শুনি? রাত 8টা বাজে, এখনও রাতের খাবার রান্না হয়নি। আমার ছেলেটা কিছুক্ষণ পর এলো বলে। বেচারা ছেলেটা সারাদিন অফিস করে আসবে, এসে যদি খাবার না পায়, এখন আমার চেহারা দিকে কি দেখছো? যাও গিয়ে তাড়াতাড়ি চুলায় ভাত বসাও। তিথা চুপচাপ রুমে এসে গোসল করতে চলে যায়। সকালে পড়ে গিয়েছিল, হাতে ব্যথা পেয়েছে তিথা। পানি লাগার সাথে সাথে সে জায়গায় জ্বলতে শুরু করে। তবে তিথা সেদিকে মনোযোগ না দিয়ে তাড়াতাড়ি গোসল শেষ করে বেরিয়ে আসে। দেরি হলে তার শাশুড়ি আর তার স্বামী তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করবেন না। চুলায় ভাত বসিয়ে দিয়ে শুটকি ভর্তার জন্য শুটকি ধুতে শুরু করে দেয় তিথা। তার শাশুড়ি নাকি রাতে শুটকি ভর্তা খাবে। এর মধ্যে বেল বেজে ওঠে। তিথা শুটকি সেখানে ফেলে দৌড়ে যায় দরজা খুলতে, কারণ সে জানে এখন তেজবিন এসেছে, আর দরজা খুলতে দেরি হলে তার রক্ষে নেই। এই তো কিছুদিন আগে তিথা বাথরুমে গেছিল, আর তখনই তেজবিন আসে। দরজা খুলে 2-3 মিনিট দেরি হয়েছে বলে দরজা খোলার সাথে সাথে তিধার গায়ে তেজবিন চড় মেরে দেয়।
কোথায় মরতে গিয়েছিলি যে দরজা খুলতে এত দেরি হলো? তোকে না বলেছিলাম আমি বেল দেওয়ার সাথে সাথে যেন দরজা খোলা পাই? আমি ওয়াশরুমে গিয়েছিলাম তাই। তিদার কথা শেষ হওয়ার আগে তেজবিন আবারও চড় মারে তিদার গালে। তারপর হনহন করে নিজের রুমে চলে যায়। তিদার চোখ বন্ধ করে নিজের রাগ সংযত করে রান্নাঘরে চলে যায়। কফি করে তেজবিনের জন্য নিয়ে আসে ত্রিধা। তেজবিন তখন মোবাইলে কিছু একটা করছিল। তোমার কফি। তেজবিন কফিটা দিয়ে চলে যেতে নিলে তেজবিন তিধার হাত ধরে তাকে যাওয়া থেকে আটকিয়ে দেয়। তিধা তেজবিনের দিকে তাকিয়ে দেখে সে ভুরু কুচকে তিধার দিকে তাকিয়েছে। হুট করে তেজবিন তিধার চুল ধরে। আহ তেজবিন কী করছো? ছাড়ো, লাগছে আমার। লাগুক। এই তোর ভিজা চুল কেন? তুই গোসল করছিস নাকি? এই কার সাথে রাত কাটিয়ে বাড়ি ফিরছিস? হ্যাঁ তেজবিন, তুমি এসব কী আজে বাজে কথা বলছো? তাহলে তুই গোসল করলি কেন? আজ খুব গরম পড়েছিল, ঘেমে গিয়েছিলাম প্রচুর, তাই এসে গোসল করছি। ঘামে ভিজা শরীর নিয়ে তো আর রান্না করা যায় না। প্লিজ ছাড়ো আমার চুল। তেজবিন তিধাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তিধা গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খায়। এক নজর তেজবিনের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায় তিধা। ফাতেমা বেগম কে রাতের খাবার বেড়ে দিচ্ছে তিধা। এই যে নবাবের বেটি, এত আস্তে আস্তে কচ্ছপের মতো খাবার বাড়ছ কেন? আমাকে কি আজ রাতে খাইয়ে রাখার চিন্তা আছে নাকি? তিধা একেবার ফাতেমা বেগমের দিকে তাকিয়ে হাত চালিয়ে ওনাকে খাবার বেড়ে দেয়। ফাতেমা বেগম ডালের বাটি থেকে ডাল ঢেলে ভাতের সাথে মেখে খেতে থাকে। কিন্তু এক লোকমা ভাত মুখে দেওয়ার পর ওনার চোখ মুখ কুঁচকে যায়। রান্নার সময় তো মন কোথায় থাকে তোমার? ডালটা এত পানি পানি কেন? বাম্মা ঠিকমতো রান্নাটাও শিখে পাঠায়নি। দিদাকে কথা শোনাতে শোনাতে ফাতেমা বেগম শুকটির ভর্তা নেয়। কিন্তু এবারও খাবার মুখে দিয়ে ওনার চোখ মুখ কুঁচকেছে। এই মেয়ে, আজ কি তোর আমাকে না খাইয়ে রাখার চিন্তা আছে নাকি? এটা কি শুটকি ভর্তা করছিস? এত ঝাল আর লবণ কেন? বুঝতে পেরেছি, আমাকে না খাইয়ে রাখার জন্য তুই এসব করছিস। কি দেখেছে তোকে নিজের ছেলের বউ করে এনেছিলাম? আমার ছেলেটা তো নিজের আঁচলের তলে সেই কবেই নিয়ে নিলি। এখন আমাকে না খাইয়ে রাখতে চাচ্ছিস যাতে আমি মরে যাই, নয়তো এই বাড়ি ছেড়ে চলে যা। বুঝি সব বুঝি আমি। এমনি এমনি তো আর বয়স বাড়েনি আমার। এসব বলে মরা কান্না জুড়ে দেয় ফাতেমা বেগম। দিদা অবাক দৃষ্টিতে এখনও ফাতেমা বেগমের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না ফাতেমা বেগম আসলে কি করতে চাইছেন। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তিদা। তার সামনে তেজবিন দাঁড়িয়ে আছে। ফাতেমা বেগম সোফায় বসে মনের সুখে পান চিবোচ্ছে। তুমি আমাকে মারলে কেন তেজবিন? তুই আমার মাকে না খাইয়ে রাখার প্ল্যান করেছিস, তাই না? এসব তুমি কি বলছো? আমি এরকম কিছু করিনি। তুই কি রান্না করছিস আজ? মা আজকে রাতের খাবার খেতে পারেনি কেন? নাকি তুই খেতে দিসনি? আমি এরকম কিছুই করিনি তেজবিন। আমি তো ঠিকভাবেই রান্না করেছি। উনি শুটকি ভর্তা খাবেন বলছেন, আমি ওটাই তো করে দিয়েছি। এখন আমার খাবার ওনার পছন্দ না হলে আমি? দিদার কথা শেষ হওয়ার আগে তেজবিন এসে আবারও থাপ্পড় মেরে বসে। পছন্দ না হওয়ার মতো রান্না করছিস কেন? আমার মায়ের যেরকম পছন্দ সেরকম রান্না করবি। আমাকে কি তোমরা চাকর পেয়েছো? মা বলে এরকম রান্না করো, ছেলে বলে একরকম রান্না করো। আমি কি তোমাদের বাড়ি কাজের লোক নাকি যে তোমরা এভাবে আমাকে গাদার খাটুনি খাটাচ্ছ? আর সহ্য করতে না পেরে তেজবিনের মুখের উপর বলে দেয় তিতা, দেখেছিস বাবু? তেজবিন মেয়ের তেজ কেমন করে চিৎকার করে কথা বলছে। এই মেয়ে আমাকে না খাইয়ে মারতেছে। আর দেখছিস আজ একটু শুটকি ভর্তা খেয়েছি বলে কীরকম খোঁটা দিচ্ছে। এই তোর এত সমস্যা কেন? আমার মা আমার টাকায় খাচ্ছে, তোর এত সমস্যা কেন? চাকরি করিস বলে কি তোর এত দেমাক, তাই না? চাইলে কিন্তু আমি এখন তোর পা ভেঙে ঘরে বসিয়ে রাখতে পারি, তারপর চাকরি করার শখ একদম বেরিয়ে যাবে। দিদার চুল ধরে বলে তেজবিন। দিদা তেজবিনের হাতটা নিজের চুল থেকে ছাড়িয়ে নেয়। আমার কোনো সমস্যা নেই, আর আমি চাকরির দেমাক দেখাচ্ছি না। প্রয়োজন না হলে না, আমি চাকরি করতাম না। আর তোমরা কি ভেবেছো আমি বুঝি না? আমার চাকরি করা নিয়ে তোমাদের যত সমস্যা, কিন্তু হাজার চেষ্টা করলো আমি চাকরি ছাড়বো না। দিদা রেগে নিজের রুমে চলে আসে। মাটিতে একটা কাঁথা বিছিয়ে তিধা শুয়ে পড়ে। এটা প্রথম নয়, এর আগেও এদের মধ্যে কোনো অশান্তি হলে তিধা নিচে শুয়ে যায়। মাঝরাতে তেজবিন তিধার কাছে আসতে চাইলে তিধা তাকে ঠেলে সরিয়ে দেয়। এতে তেজবিন রেগে দূরে সরে যায়। পরদিন সকালে, আজ শুক্রবার, বিদায় তিধার অফিস বন্ধ। তেজবিন এখনও ঘুমাচ্ছে আর ফাতেমা বেগম বাইরে হাঁটতে গিয়েছেন। ওনার আবার সকালে হাঁটতে বেরোন, না হলে বাতের ব্যথা বেড়ে যায়। শুক্রবার হওয়ায় আজকে তিধার কাজের চাপ আরও বেশি। ফাতেমা বেগম যাওয়ার আগে বলে গিয়েছেন মুরগির মাংস রান্না করার জন্য। সেই অনুযায়ী তিধা চুলায় ভাত বসিয়ে মাংস কাটতে থাকে। তিধা তিধা তেজবিনের চিৎকার শুনে তিধা তাড়াতাড়ি রান্নাঘর থেকে রুমে এসে, কী হয়েছে? দেখছো না আমি ঘুমাচ্ছি? জানলার পর্দাটা টেনে দাও। একটু আক্কেল জ্ঞান নেই? তিধা পর্দাটা টেনে দিয়ে আবারও রান্নাঘরে চলে যায়। এর মধ্যে ফাতেমা বেগম হেঁটে চলে আসে। তিনি এসে সোফা বলে তিধাকে গলা ছেড়ে ডাকতে বলেন,
থাকেন। জি মা, বলুন। আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো তো। হেঁটে এসে চা খেতে ইচ্ছে করছে। আচ্ছা মা, আপনি গোসল করে নিন, ততক্ষণে আমি চা নিয়ে আসছি। ফাতেমা বেগম সোফা থেকে উঠে নিজের রুমে চলে যায়। ভাতের পাত্রটা নামিয়ে রেখে দ্বিধা চুলোয় চায়ের পানি তুলে দেয়। আধা ঘন্টা পর, বৌমা বৌমা, নিজের রুমে বসে থাকতে দ্বিধাকে ডাকতে থাকেন ফাতেমাকে। হ্যাঁ মা, বলুন। এটা কি দিয়েছো তুমি? তোমার কাছে চা চেয়েছিলাম, ঠান্ডা শরবত না। মা, আমি তো চা গরম চাই দিয়েছিলাম, হয়তো আপনি গোসল করে বের হতে হতে ঠান্ডা হয়ে যায়। কি হয়েছে কি, এত চিৎকার করছে কেন? শুক্রবার দিনটা কি আমাকে ঘুমাতে দিবে না নাকি? তেজবিন ডলতে ডলতে তেজবিন বলে, দেখ না বাবু, ওকে বলছি একটু চা দিতে, কিন্তু দেখ না আমাকে ঠান্ডা পানির মতো চা করে দিয়েছে। দিদা, তোমার সমস্যাটা কি বলো তো? তোমার কি ঝামেলা না করলে হয় না? আমি তো ওনাকে চা করেই দিয়েছি, তাও গরম, কিন্তু এখন সেটা ঠান্ডা হয়ে গেলে এতে আমার দোষ কি? দেখছিস বাবু, ও বলতে চাইছে আমার কারণে নাকি চা ঠান্ডা হয়ে গিয়েছে। দিদা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, মায়ের জন্য আবার চা করে নিয়ে এসো। রেগে চিৎকার করে বলে তেজবিন। দিদা এবার তেজবিন আর ফাতেমা বেগমের দিকে তাকিয়ে বেরিয়ে যায়। আবারও চা গরম করে এনে ফাতেমা বেগমকে দেয় দিদা। এখন ঠিক আছে। প্রথমেই যদি বলতে আমার ভুল হয়ে গেছে, আমাকে দিন, আমি আবারও গরম করে নিয়ে আসছি, তাহলে তেজবিনের থেকে এত কথা শুনতে হতো না। এখন আর আমার সামনে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে যাও তো। দিদা একটা নিঃশ্বাস ফেলে রান্নাঘর করতে চলে যায়। সে জানে ফাতেমা বেগম এসব ইচ্ছে করেই করেন। খাবার ভালো হলে উনি এটা ওটা খুদ বের করেন, আর তেজবিনকে উল্টোপাল্টা নালিশ করে তিদার বিরুদ্ধে। যা শুনে তেজবিন তিদার সাথে খারাপ ব্যবহার করে। তবে এমনটা না যায় ফাতেমা বেগমের কথা শুনে তিদা তিদার সাথে খারাপ ব্যবহার করে। মাঝে মাঝে অকারণে তেজবিন তিদার সাথে খারাপ ব্যবহার করে, তবে সবসময় তিদা প্রতিবাদ করে না, আবার চুপ করে থাকেও না। যেখানে প্রয়োজন সেখানেই প্রতিবাদ করে, নয়তো চুপ থাকে। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ আগে শুয়েছে তিদা। চোখ ঘুম এসেছে, সেই মুহূর্তে বেল বেজে উঠল। বিরক্তিতে তিদার চোখ মুখ কুঁচকে যায়। বিছানা ছেড়ে ত্রিধা দরজা খুলতে যায়। দরজার ওপাশে দাঁড়িয়েছে তিদার বড় বোন ননদ নন্দিনী আর ছোট ননদ তিথি। বড় ননদের বিয়ে হচ্ছে 2 বছর হচ্ছে, আর ছোট ননদ এবার এসএসসি পরীক্ষা দিবে। তিদার ছোট ননদ কিছুদিনের জন্য নিজের বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। ননদদের দেখে তিদার মনে মনে বিরক্ত লাগলো। সে হাসি মুখে তাদের দিকে তাকিয়ে আছে। এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে নাকি আমাদের ঢুকতে দিবে? মুখ বাঁকা করে বলে তিদার বড় ননদ নন্দিনী। তিদা চুপচাপ দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। তিদা সরে দাঁড়াতেই তারা দুজন ভেতরে ঢুকে পড়ে। তিদা মনে মনে চিন্তা করে, এতদিন ছিল না, তাতে কিছুটা হলেও শান্তি ছিল। এখন এ দুটো আমার উপর হুকুম করবে। তিদা নিচে তাকিয়ে দেখে 4-5টা ব্যাগ। তিদার বোঝা হয়ে গেছে তার বড় ননদ এখন আর সহজে এই বাড়ি ছেড়ে যাবে না। এর মধ্যে তিদার বড় ননদ নন্দিনী ভেতর থেকে চেঁচিয়ে তিদাকে বলে, ওখানেই মরে গেলে নাকি? এত সময় কেন লাগছে? তাড়াতাড়ি ব্যাগগুলো নিয়ে ভেতরে এসো। তিদা অনেক কষ্ট করে ব্যাগগুলি নিয়ে তার ননদের রুমে রেখে আসে। ব্যাগ রেখে এসে তিদা দেখে ফাতেমা বেগম আর ননদ সোফায় বসে গল্প করা শুরু করে দিয়েছে। এটা দেখে তিদার খুব খারাপ লাগে। আজ পর্যন্ত তার শাশুড়ি তার সাথে দুদণ্ড বসে ভালোভাবে কথা বলেনি। এমনকি বাপের বাড়ি থেকেও যদি ফোন করে, তাহলে 2 থেকে 1 মিনিটের বেশি তিদা কথা বলতে পারেনি। আসলে ফাতেমা বেগম তাকে কথা বলার সুযোগ দেয় না। তিদা যথাসম্ভব চেষ্টা করে মানিয়ে চলার, সবার মন জয় করার, কিন্তু কোনো এক অজানা কারণে তিদা সেটা পেরে উঠছে না। আরে একবার ফাতেমা বেগম আর নন্দিনীর দিকে তাকিয়ে রান্নাঘরে চলে যায় তিদা। এখন আর তার ঘুমালে চলবে না। এখন থেকে রাতের খাবার রান্না করা শুরু করে দিতে হবে, নয়তো এরা সবাই মিলে তিদার সাথে খারাপ ব্যবহার করার আর একটা সুযোগ পেয়ে যাবে। বৌমা বৌমা, কোথায় গিয়ে লুকিয়ে আছো শুনি? মেয়েটা আমার এতদিন পর এলো, ওকে কিছু খেতে না দিয়ে কোথায় বসে আছো? এই তো মা, আমি আপুর জন্য খাবার আনতে গিয়েছিলাম। ট্রে করে নাস্তা আনতে আনতে বলে ত্রিধা। ওখানে রাখো, খা মা খা, কত শুকিয়ে গেছিস তুই। ত্রিধা ট্রেটা টেবিলের উপর রেখে নন্দিনী আপুকে প্রশ্ন করলো, আপু ভালো আছেন আপু? ভালো না থাকলে কি আর এখানে আসতাম নাকি? ভালো আছি বলেই তো এসেছি। আর শোন, এতদিন অনেক কাজ ফাঁকি দিয়েছিস, এখন আমি যতদিন আছি তোকে কোনো কাজ ফাঁকি দিতে দিব না। এখন এখানে দাঁড়িয়ে না থেকে রাতের রান্নার প্রস্তুতি নাও। নন্দিনীর কথা শুনে তিদার অনেক খারাপ লাগে। আর যাই হোক, সে কখনো ঘরের কাজে ফাঁকি দেয় না। আর দেবেই বা কেন? এটা তো তারই সংসার। সে যদি কাজগুলো না করে তাহলে কে করবে? তিদা আর সেখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে চলে যায়। নুডলস বানিয়ে তিথি ছোট ননদের জন্য নিয়ে এসেছে তিথা। তিথি, তোমার নুডলস টেবিলে রেখে দাও। মোবাইল দেখতে দেখতে বলে তিথি। বাটিটা টেবিলে রেখে তিথা তিথির দিকে তাকায়। কী করছো তিথি? দেখছো না কাজ করছি? বিরক্ত নিয়ে বলে তিথি। তিথা বুঝতে পারে তিথি তার সাথে কথা বলতে বিরক্ত বোধ করছে, তবে সে চাইছে তিথির সাথে ইজি হতে। আপুর বাসায় তোমার দিন কেমন কাটলো তিথি? সেটা জেনে তুমি কি করবে? তোমার কাজ নেই?
নাকি? যাও না গিয়ে নিজের কাজ করো। দেখছো না আমি একটা কাজ করছি? তিথির কথা শুনে তিথা খুব কষ্ট পায়। সে তিথিকে নিজের ছোট বোনের মতো ভাবে, কিন্তু তিথি কেন যেন তার সাথে বেশি কথা বলে না। বললেও তা দায় সারা। তিথা চলে যেতে নিবে, তখন তিথি বলে ওঠে, ভাবি শোনো। হ্যাঁ বলো তিথি। পরের বার রুমে ঢোকার আগে নক করে ঢুকবে, ভুলে যেও না আমি এখন ছোট বাচ্চা নয়, এবার আসতে পারো। তিথার কথা শুনে দ্বিধা খুব অপমানবোধ করে রুম থেকে বেরিয়ে যায়। ঘরের কাজ শেষ করে অফিসের কয়েকটা ফাইল নিয়ে বসেছে দিদা। এর মধ্যে নন্দিনী নক না করে রুমের মধ্যে ঢুকে পড়ে। কি করছো গো তুমি? হঠাৎ করে আওয়াজ শুনে চমকে যায় দিদা। কি গো এভাবে চমকে গেলে কেন? খারাপ কিছু বা লুকিয়ে করছিলে বুঝি? আরে না না আপু, সেরকম কিছু না, আসলে হঠাৎ করে আপনার আওয়াজ শুনলাম, তাই একটু ভয় পেয়ে গেছি। তা কি করছে শুনি? ও কিছু না আপু, অফিসের কয়েকটা ফাইল দেখছিলাম। আপনি কি কিছু বলবেন আপু? ও হ্যাঁ, যা বলতে এসলাম, আমার না একটু পায়েস খেতে ইচ্ছে করছে, আমার জন্য একটু পায়েস রান্না করো তো, রাতে খাবার পরে খাবো। কিন্তু আপু সব রান্না তো শেষ, চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করছো তো কী হয়েছে, আবার জ্বালাবে? এখন তো বেশি কথা না বলে তাড়াতাড়ি পায়েস বানানোর জন্য যাও তো দেখি। দিদার বড় ননদ রুম থেকে বেরিয়ে যায়। দিদা ফাইলগুলো গুছিয়ে রেখে নিজের শাশুড়ির রুমের দিকে পা বাড়ায়। মা আসবো? ফাতেমা বেগম তখন টিভি দেখছিল। দিদাকে এই অসময়ে ফাতেমা বেগম ভুরু কুচকে যায়। এসো, বলো কি বলবে? মা আপু বলেছেন যে উনি রাতে পায়েস খাবেন। তো কি নন্দু খাবে? তো তুমি না বানিয়ে আমার কাছে কেন এসেছো? আসলে মা ফ্রিজে এখন বেশি দুধ নেই, এখন পায়েস বানালে কাল সকালে চায়ের জন্য দুধ থাকবে না। পরশু না হয় বাবু দুধ আনলো। মা ওটা তো মাত্র 1 লিটারের একটা প্যাকেট, 3 কাপের মতো ব্যবহার করেছে, এখন যা আছে তা পায়েস বানালে সব শেষ হয়ে যাবে। আমি জানি না কিছু, নন্দুর জন্য তুমি পায়েস বানাও, কিভাবে কি করবে তা তুমি জানো। তিতা চিন্তিত হয়ে ফাতেমা বেগমের রুম থেকে বেরিয়ে গেল। এখন অনেকটা রাত হয়ে গেছে, না হলে তিতা বের হয়ে নিজেই দুধ নিয়ে আসতো। আর এখন তিতা বের হয়ে এলে ঘরে আর একটা অশান্তি হবে অনেক ভেবে তিতা তেজবিনকে ফোন দেয়। প্রথমবার তেজবিন ফোন রিসিভ না করলেও দেখে আবারও ফোন দেয় তিতা। এবার ফোন ধরে তেজবিন রাগী কণ্ঠে তিতাকে বলে, কি সমস্যা কি তোমার, এতবার ফোন দিচ্ছ কেন? আসলে একটা দুধের প্যাকেট লাগতো, আসার সময় নিয়ে এসো। পরশু না আনলাম, ওটা কি শেষ? না, ওটা এখনও কিছুটা আছে, তাহলে আর একটা দিয়ে কী করবে? আসলে আপু নাকি রাতে পায়েস খাবেন, এখন যা আছে তা দিয়ে পায়েস বানালে চলে যাবে, সকালে চায়ের জন্য থাকবে না, তাই আর একটা আনতে বলছি। তেজবিন আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। চুলার মধ্যে পায়েসের জন্য যা লাগবে সময় কিছু মিশিয়ে চুলার উপর তুলে দেয় তিতা। এর মধ্যে শুনতে পায় তার ফোন বাজছে। চুলার আঁচ ছোটো করে দিয়ে তিতা নিজের রুমে আসে, কিন্তু রুমে এসে তিতা দেখে নন্দিনীর হাতে তিতার ফোন। তিতা তাড়াতাড়ি এসে নন্দিনীর হাত থেকে নিজের ফোনটা নেয়। আপু আপনি এখানে কি করছেন, আর আমার ফোন আপনার কাছে কেন? ও আসলে ফোন পাচ্ছিল, ভাবলাম তোমাকে দিয়ে আসি, কিন্তু তার আগে তুমি চলে এসলো। আচ্ছা আমি যাই। হ্যাঁ। নন্দিনী চলে যায়। ততক্ষণে তিতার ফোনটা কেটে গিয়েছিল। নন্দিনী যাই বলুক না কেন, তিতা ঠিকই বুঝতে পারছে আসলে নন্দিনী তার ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল। এর মধ্যে তিতা ফোনটা আবারও বেজে উঠলে। তিতা দেখে তার মা ফোন করছে। হ্যালো মা, কেমন আছিস রনি? আনিশা। এই তো মা, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাবা কেমন আছে মা? তোর বাবা অনেক ভালো আছে, কিন্তু মারে, তোর বাবা যে এ মাসের ওষুধ শেষ হয়ে গেছে। কবে শেষ হয়েছে মা? আর তুমি আমাকে এতদিনে বলছো কেন? আমি ভেবেছিলাম কয়েকদিন না খেলে কিছু হবে না, কিন্তু এখন দেখলাম ওষুধ না খাওয়ার ফলে ওনার শরীর খারাপ হচ্ছে, তাই না বেটে তোকে ফোন দিলাম। মা তুমি চিন্তা করো না, আজকে রাতটা একটু বাবাকে সহ্য করতে বলো, আমি কালকের মধ্যে বাবার ওষুধ পাঠিয়ে দেবো। আচ্ছা মা, ভালো থাকিস। জামাই কেমন আছে রে? আর তোর শাশুড়ি ননদরা কেমন আছে? ভালো আছে সবাই মা। আচ্ছা এখন রাখি, এখন আমি চুলায় রান্না বসিয়েছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। দিদা ফোন কেটে দিয়ে মাথার হাত দিয়ে বিছানায় বসে পড়ে। তার নিজের উপর এখন প্রচুর রাগ হচ্ছে। সে কি করে এতটা কেয়ারলেস হলো? তার বাবার ওষুধ শেষ, কিন্তু সে জানেই না। পরদিন আজ শনিবার, বিদায় তিতা অফিসে দুপুরে ছুটি হয়ে গেছে। অফিস থেকে তিতা সোজা ব্যাংকে চলে আসে বেতন তোলার জন্য। প্রথম বেতন তুলে তিতা প্রথমে নিজের বাবার জন্য ওষুধ কিনে, তারপর ওনাদের জন্য কিছু ফলমূল কিনে আবারও রিকশায় উঠে তিতা। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তিতা। ছোট একটা ফ্ল্যাটে থাকেন তিতার বাবা মা। তিতার আর কোনো ভাই বোন নেই। এখন নেই মানে, তার একটা বড় ভাই ছিল, কিন্তু তিতা যখন ক্লাস 10-এ পড়ে তখন একটা অ্যাক্সিডেন্টে তিতার ভাই মারা যায়। তিতার বাবা একজন রিটায়ার্ড স্কুল টিচার, আর মা হচ্ছেন একজন গৃহিণী। তিদার বাবা মায়ের এখন তিদা ছাড়া আর কেউ নেই। এই ফ্ল্যাটটা তিদাই টাকা জমিয়ে ওনাদের কিনে দিয়েছে। এত কিছু ভাবতে ভাবতে দরজা খুলে যায়। আরে অনি, মা তুই এসেছিস? আয় আয় ভেতরে আয়, আজ কতদিন পর এলি। এই নাও মা, বাজারগুলো রেখে এসো, আর এই নাও বাবার ওষুধ, সময় মতো খাওয়াবে কিন্তু।
ওসব তুই চিন্তা করিস না, দেখি তুই একটু বস তো। অফিস থেকে এত দূর এলি, দাঁড়া আমি তোর জন্য একটু শরবত করে আনি। আরে মা, এত ব্যস্ত হবে না, আমি ঠিক আছি। তুমি বরং এই বাজারগুলো রেখে এসো, আমি বাবার সাথে দেখা করে আসছি। রুমে এসে তিতা দেখে তার বাবা শুয়ে আছে। তিতার বাবা একজন হার্টের পেশেন্ট, তাই ওনাকে প্রতিদিন ওষুধ খেতে হয়। এছাড়া আরও বেশি কিছু রোগ বাসা বেঁধেছে ওনার শরীরে, যার কারণে উনি দুর্বল হয়ে পড়েছেন। তিতা তার বাবার পাশে বসে ওনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম স্বরে ওনাকে ডাকে, তিধা বাবা, বাবা দেখো আমি এসেছি, একটু উঠে বসো। মা, এসেছিস তুই? এতদিন তোর এই অভাগা বাপটার কথা মনে পড়লো বুঝি? তিধা তার বাবাকে উঠে বসতে সাহায্য করলো। মনে তো সবসময় পড়ে বাবা, কিন্তু কি করব বলো, চাইলে তো আর আসা যায় না। তা কেমন আছিস মা তুই? আমি ভালো আছি বাবা। শোনো, তোমার ওষুধ নিয়ে এসেছি, নিয়ম করে খাবে। এখন আমি আসছি, পরে আবার আসবো। এই তো এলি, দুপুরের খাবারটা অন্তত খেয়ে যা। রুমে ঢুকতে ঢুকতে বলেন তিদার মা, না মা, এমনিতে অনেকটা সময় চলে গিয়েছে, আর থাকলে দেরি হয়ে যাবে, বাড়িতে অনেক কাজ আছে। তোমরা খেয়ে নাও, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে। আমি আজ আসছি, সাবধানে থেকো। দিদা তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। বেশি দেরি হলে আবার তার শাশুড়ি তাকে কথা শোনানোর থেকে বাদ যাবেন না। দিদার মা তাকিয়ে আছেন, উনি মনে মনে ভাবছেন, জানি না মেয়েটা আবার কতদিন পর দেখা হবে। কোথায় গিয়েছিল গো মেয়ে? দরজা খোলার পরে দিদাকে প্রশ্ন করে নন্দিনী। অফিসে গিয়েছিলাম আপু, হাসি মুখে বলে পোতা। ও, আমি তো আবার ভুলেই গেছিলাম তুমি আবার অফিসে যাও। তা তোমার বেতন যেন কত? আপু, আমাকে দরজা থেকে একটু সরে দাঁড়ান, আমাকে দুপুরে রান্না করতে হবে, শান্ত স্বরে বলে দিদা। নন্দিনী মুখ বাঁকা করে দরজা থেকে সরে দাঁড়ায়। জুতো খুলে তিথা দ্রুত পায়ে রুমে এসে ব্যাগ রেখে গোসল করতে চলে যায়। গোসল শেষ করে রান্নার জন্য রুম থেকে বের হওয়ার পর তিথা খেয়াল করে নন্দিনী সোফার উপর পা তুলে বসে আচার খাচ্ছে আর টিভি দেখছে। আপু, আপনি এই অসময়ে আচার খাচ্ছেন যে? তোমার কোন সমস্যা? আমার বাপের বাড়ি, আমার যা ইচ্ছা আমি করব। আর আমি আমার ভাইয়ের টাকায় খাচ্ছি, তোমার সমস্যা হলে তুমি চলে যেতে পারো। না আপু, আমি সেভাবে বলিনি, আসলে দুপুরের খাবারের সময় হয়ে এলে তো আপনি এই অসময়ে খাচ্ছেন, তাই আর কি। আমি খাচ্ছি, তোমার এত জ্বলছে কেন? সহ্য না হচ্ছে তাই না, যে আমি আমার বাপের বাড়িতে এসেছি? বুঝেছি বুঝেছি, আমাকে তাড়ানোর ধান্দা। আপু, মোটেও না, হয়েছে হয়েছে, আর আমাকে বলতে হবে না, যাও নিজের কাজ করো। নন্দিনী টিভি দেখায় মন দেয়। তিদা আর কোনো কিছু না বলে রান্নাঘরে চলে যায়। তরকারির জন্য নিচে বসে সবজি কাটছে তিদা, তখনই নন্দিনী রান্নাঘরে আসে। সে আচারের জারটা তুলে রেখে ফ্রিজটা খুলে আর একটা আপেল নিয়ে খেতে শুরু করে। আপু, আপনি কি দুপুরে ভাত খাবেন না? আমি কি তোমাকে একবারও বলছি যে আমি খাবো না? আপেল চিবোতে চিবোতে রেগে বলে নন্দিনী। না মানে, একটু আগে আচার খেলেন আর এখন আপেল, তাই জিজ্ঞাসা করলাম আর কি। এই মেয়ে, তুমি আমার খাবারের দিকে নজর দিচ্ছ কেন? আমি খাচ্ছি যে, এটা তোমার সহ্য হচ্ছে না তাই না? দাঁড়াও, আজ দেশ আসুক, বাড়িতে খুব বার বেড়েছে তোমার। কিরে নন্দু, কি হয়েছে কি? এই ভর দুপুরে এত চিৎকার করছিস কেন? তিদার শাশুড়ি ফাতেমা বেগম রান্নাঘরের দরজার সামনে এসে বললেন। চিৎকার কি এর সাধে করছি মা? তোমার এই বউ তো আমার খাবারে নজর দিচ্ছে। তখন একটু আচার খেয়েছি বলে কত কথা বললো, আর এখন একটা আপেল খেয়েছি দেখে কত কথা শোনাচ্ছে। বুঝি বুঝি, সব বুঝি। আমি বাপের বাড়িতে এসেছি দেখে, একটু খাবার খাচ্ছি দেখে ওর সহ্য হচ্ছে না, ভাইয়ের বাড়িতে এসেছে বলে এই মেয়ের জ্বলছে। এসব আমি কি শুনছি বৌমা? তুমি নন্দুকে এসব বলছো? না মা, আমি তো শুধু জিজ্ঞাসা করছিলাম, কারণ এখন দুপুর হয়ে গেছে, আপু এত কিছু খাচ্ছেন, উনি কি দুপুরের খাবার খাবেন? আমি শুধু, দেখেছো মা কি মিথ্যে কথা বলে? এই মেয়েটাকে দেখলে মনে হয় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু আসলে সে প্রচুর শেয়ানা। খাবার খাবে না আমি আর কিছু, তুমি তোমার বৌমাকে খেতে বলো। আপেলটা তিতার পায়ের নিচে ছুঁড়ে মেরে নন্দিনী ধূপধাপ পায়ে ফেলে চলে যায়। তিতা অসহায় দৃষ্টিতে আপেলটার দিকে তাকিয়ে থাকে। আমার মেয়েটা যদি না খেয়ে থাকে, তাহলে আজ তোমার কপালে ভালো কিছু নেই, এটা মনে রাখো। কথাটা বলে ফাতেমা বেগম চলে যায়। তিথা নিচের থেকে আপেলটা তুলে ডাস্টবিনে ফেলে দেয়। তিথা মনে মনে চিন্তা করতে থাকে, কবে যে এসব স্বাভাবিক হবে? কেন যে ওনারা আমাকে কথাগুলো সহজভাবে নেয় না? আমি যেটা বলি সবসময় সেটা উল্টোভাবে আর কথাগুলো লম্বা করে সবাইকে বলে। দুপুরে সব খাবার টেবিলে গুছিয়ে রেখে ফাতেমা বেগম ডেকে আনে তিথা। তিথি বাড়িতে নেই, এখন কলেজে গিয়েছে। ফাতেমা বেগম খাবার বেড়ে দিয়ে একপাশে দাঁড়িয়ে থাকে তিথা। নন্দু কোথায় বৌমা? খেতে খেতে জিজ্ঞাসা করে ফাতেমা বেগম। সেটা তো আমি জানি না মা। জানো না মানে? আমার মেয়েটা এতদিন পর বাড়িতে এসেছে, তুমি তার খেয়াল না রেখে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ? রেগে বললেন ফাতেমা বেগম। যাও এক্ষুনি গিয়ে নন্দু কোথায় আর ওকে খাওয়ার জন্য ডেকে নিয়ে এসো। তিথা তিথির রুমে এসে দেখে নন্দিনী উল্টো হয়ে শুয়েছে। আপু আসবো? কিন্তু নন্দিনী কোনো উত্তর দেয় না। তিথা আবারও জিজ্ঞাসা করে, কি সমস্যা? দেখছো না শুয়ে আছি? মা আপনাকে খাওয়ার জন্য ডাকছে, তাই এসেছি। যে বাড়িতে খাওয়া নিয়ে আমাকে খোটা দেওয়া হয়, সে বাড়িতে আমি খাবো না। আপু, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি এরকম। চুপ, যাও এখান থেকে এখন।
চিৎকার করে বলে নন্দিনী। তিধা আর কিছু বলে না, আবারও খাবার টেবিলের কাছে চলে আসেন। ফাতেমা বেগম তখন বলে, নন্দু কোথায়? আপু বলছেন উনি নাকি খাবেন না। অর্ধেক কথা কেন বললে? তুমি কি ভেবেছো আমি কিছু শুনতে পাই না? যাও প্লেটে খাবার বেড়ে নন্দুকে দিয়ে এসো। কিন্তু মা, আপু যে বললেন উনি খাবেন না। তোমাকে আমি জবাব দিতে বলিনি, কাজটা করতে বলেছি। চুপচাপ গিয়ে দিয়ে আসো। যতক্ষণ না নন্দুকে তুমি খাবার দিয়ে আসবে ততক্ষণ তুমিও খাবে না। ফাতেমা বেগমের কথায় তিদার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ প্রকাশ পায়। তবে সে মুখে কিছু বলে না। একটা প্লেটে খাবার নিয়ে আবারও তিথির রুমে আসে। আপু খাবারটা খেয়ে নিন। বিছানার পাশে প্লেট হাতে দাঁড়িয়ে থাকে তৃষা, কিন্তু নন্দিনী উঠে না। প্লিজ আপু, খাবারটা খেয়ে নিন, নয়তো মা রাগ করবেন। আপু। এবার তৃষা নন্দিনীকে হালকা ধাক্কা দিয়ে ডাকাতে থাকে। নন্দিনী তৃষার হাতটা সরিয়ে দেয়, চোখ বড় বড় করে তার দিকে তাকায়। খাবারের প্লেটটা নন্দিনীর দিকে করে তৃষা বলে, নিন আপু, খাবারটা খেয়ে নিন, মা রাগ করবেন, আর অনেক বেলা হয়ে গেছে। নন্দিনীর আগে প্লেটটা ছড়িয়ে দেয়। মুহূর্তে পুরো রুমে ঝনঝন করে একটা শব্দ শোনা যায়। শব্দটা শুনে তৃষার চোখ বন্ধ করে ফেলে। কয়েক সেকেন্ডে তৃষা চোখ খুলে মাটির দিকে তাকিয়ে দেখে পুরো মেঝেতে ভাত, তরকারি আর ঝোলে ভরা। তৃষা বিরক্ত নিয়ে নন্দিনীর দিকে তাকায়। তৃষা কিছু বলবে তার আগে নন্দিনী হুঙ্কার দিয়ে বলে ওঠে, তোকে না একবার বলেছি আমি খাবো না, তাও কেন খাবার নিয়ে এসেছিস? তোর খাবার তুই খা। যে বাড়িতে আমাকে খাবার নিয়ে খোটা দেওয়া হয় সে বাড়িতে আমি মরে গেলেও খাবো না। 2 টাকার চাকরি বসে বলে তোর এত দেমাগ, তাই না? দাঁড়া, আজকে তেজবিন আসুক, তোর দেমাগ আমি বের করছি। আমার সামনে থেকে দূর হ হতচ্ছাড়ি। কথাগুলো বলে বিছানায় অন্য সাইডে দিয়ে নেমে ওয়াশরুমে চলে যায় নন্দিনী। তিদা একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে পড়ে থাকা খাবারের তুলে প্লেটে নেয়। আর এখন খুব আফসোস হয়, না, নন্দিনীর ব্যবহার বা তার ভাগ্যের উপর নয়, বরং খাবারের জন্য। কতগুলো খাবার নষ্ট হলো, খাবে না বলতেই পারতো, শুধু শুধু খাবারগুলো নষ্ট করলো। নন্দিনীর খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে নিজে খেতে বসে। কয়েক মিনিট পর ফাতেমা বেগম পান চিবোতে চিবোতে নিজের রুম থেকে বেরিয়েছে। কী গো বৌমা, নন্দু খেয়েছে? না মা। কী হয়েছে, আমার মেয়ে খায়নি? তাহলে তুমি খাচ্ছ কেন, কোন সাহসে? তোমাকে না বলছি নন্দু না খাওয়া পর্যন্ত তুমি খাবে না, রেগে বললেন ফাতেমা বেগম। কিন্তু তিতা সেদিকে মনোযোগ না দিয়ে নিজে খাওয়ায় মন দেয়। ফাতেমা বেগম তিদার প্লেটটা টেনে নিতে গেলে দিদা শক্ত করে প্লেট ধরে রেখে, আপনার মেয়ে খায়নি বলে যে আমি খাবো না এটা মোটেও ভাববে না। কই, আমি না খেয়ে থাকলে তো আপনার মেয়ে না খেয়ে থাকে না, তাহলে আমি কেন না খেয়ে থাকবো? আর এমন তো না যে আমি ওনাকে খাবার দেইনি, আমি তো খাবার নিয়েই গিয়েছিলাম, কিন্তু উল্টে উনি তা ছুঁড়ে ফেলেছেন। আপনার এত মায়া হলে নিজেই গিয়ে খাইয়ে দিয়ে আসুন। আমার খাবার সময় ডিস্টার্ব করবে না, শক্ত গলায় জবাব দেয় তিদা। সে জেমে মামে নাটক দেখতে দেখতে সে প্রচুর বিরক্ত। সে এখন চুপ থাকতে না পেরে মুখের উপর ফাতেমা বেগমকে কথাগুলো বলে দেয়। ফাতেমা বেগম তিদার কথা শুনে রাগে গজগজ করতে করতে চলে যান। তিদা একটা দীর্ঘশ্বাস নিয়ে খাওয়া শুরু করে দেন। স্টিলের স্কেলের দিকে দিয়ে দিদাকে মেরেই চলছে তেজবিন। দিদা বুঝতে পারছে না হঠাৎ করে তেজবিনের কী হলো। কিছুক্ষণ আগে অফিস থেকে এসেছে তেজবিন একটু বিশ্রাম নেওয়ার জন্য সোফায় বসেছেন। দিদা তাকে পানি দিয়ে রুমে এসে তেজবিনের জামা কাপড়গুলো গুছিয়ে রাখে, কিন্তু যখনই সে বাইরে যাবে তখনই তেজবিনের রুমে এসে তার কিছু না বলে টেবিলে থাকা স্কেল দিয়ে দিদাকে মারতে শুরু করে। দিদা যখন দেখছে না তার চুপ থাকলে চলবে না, তখন সে তেজবিনকে ধাক্কা দেওয়ার সাথে তেজবিনের আরও রেগে দিদাকে মারতে আসলে পেছন থেকে কেউ তেজবিনের হাত ধরে তাকে আটকিয়ে দেয়। তেজবিন পেছনে ফিরে দেখে তার ছোট বোন তিথি তার হাত ধরে আছে। কী করছিস ভাইয়া, এভাবে ভাবিকে মারছিস কেন? তিথি, তুই ছোট, তুই এখান থেকে যা। আজ তো আমি একে এর আসল জায়গা বুঝিয়ে দেবো। কী হয়েছে সেটা তো বলবি। তোকে আমি যেতে বলছি, যা যা এখান থেকে। রেগে চিৎকার করে বলে তেজবিন, ঠিক আছে যাচ্ছি, তবে এমন কিছু করিস না যাতে বিষয়টা হাতের বাইরে চলে যায়, আর কাউকে মুখ দেখানোর সাহসটা পর্যন্ত হারিয়ে ফেলছিস। তিথি বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। তিথি চলে যেতে তেজবিন দরজা বন্ধ করে আবারও তিতাকে মারতে আসে, কিন্তু আবারও তিতা চুপ করে থাকে না। সে তেজবিনের হাত থেকে স্কেলটা নিয়ে মাটিতে ফেলে দেয়। তিদার কাছে তেজবিনের রাগ মাথায় চড়ে যায়। তেজবিন যেই হাত উঁচু করে তিদাকে মারতে যাবে, এবার তিদা তার হাত ধরে ফেলে, তাও শক্ত করে। তুমি কি মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছো নাকি? সমস্যাটা কি তোমার? আমি কি পুতুল নাকি, কাঠের জিনিস যে যে কোনো সময় এসে আমারে মারবে? তুই আজ আমার আপুকে কি বলছিস? তোর সাহস কত বড় যে তুই আপুকে খাবারের খোঁটা দিচ্ছিস? আমার আপু ভালো ভালো খাবার খাচ্ছে বলে তোর খুব জ্বলছে না? কোনোদিন এত ভালো খাবার তো তোর বাবা মা তোকে দিয়েছে বলে মনে হয় না। আমার আপু এত ভালো খাবার খাচ্ছে দেখে তোর জ্বলছে, তাই না? চুপ করো তেজবিন, চুপ করো। এর একটা বাজে কথা বলবে না। আর আমার মা বাবাকে নিয়ে তো মোটেও না। আমার বাবা মা আমাকে ভালো খাবার দিতে না পারুক, অন্তত কি করে অন্যের সাথে ভালো ব্যবহার করতে হয়, অন্যকে মানুষ মনে করতে হয়, সেটা শিখিয়েছে। তোমার মতো না যে কাপুরুষের মতো একটা বাড়িতে এসে বউকে মারধর করে। দ্বিধা চিৎকার করে বলে তেজবিন, আওয়াজটা কম করো। সত্যি বলছি খুব জ্বলছে, তাই না? আমারও জ্বলে, যখন তুমি আর তোমার মা
বাবা মাকে নিয়ে আজে বাজে কথা বলা। আর শোনো, আমি তোমার বড় বোনকে খাবার নিয়ে খোটা দিইনি। উনি দুপুরে খাওয়ার সময় আচার আর আপেল খাচ্ছিল দেখে জিজ্ঞাসা করছিলাম যে উনি কি দুপুরে খাবেন না, এতেই উনি চটে গেলেন। আর এমনটা না যে আমি ওনাকে খাবার খেতে ডাকিনি, আমি ওনাকে ডেকেছি। ইনফ্যাক্ট আমি ওনার জন্য খাবার পর্যন্ত নিয়ে গেছিলাম, কিন্তু তোমার বোন কী করলো, সব খাবার ছুঁড়ে ফেলে দিল। তোমার বোন কে আমি বলেছি 1 লাইন, কিন্তু উনি দাড়ি কমা যুক্ত করে তোমাকে 100 লাইন করে শুনিয়েছে। আমি জানি তোমার মা তোমার বোনের বেলা 100 লাইনের 150 লাইন বানিয়েছে। তোমার মাকে এটা বলেছে যে উনি আমার খাবারের থালাটা টেনে নিতে চেয়েছিল, জানি বলেনি। তবে শুনে রাখো, আমি চুপ করে থাকি বলে এটা ভেবো না আমি দুর্বল। আমি চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু করছি না। আর শোনো, সবসময় মা বোনের কথা বাদে বউয়ের কথাটাও একটু শোনো, কাজে দিবে। দিদা তেজবিনের কথাগুলো বলে দরজা খুলে, কিন্তু দরজা খুলতে সে দেখতে পায় নন্দিনী আর ফাতেমাকেও থতমত হয়ে দাঁড়িয়েছে। দুজনকে দেখে দিদা ভুরু কুঁচকে তাদের দিকে তাকায়। বলে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেরেছি, তাই দেখতে এসেছিলাম, নন্দিনী বলে। মা চলো চলো, এখানে সব ঠিক আছে। ফাতেমা আর নন্দিনী চলে যায়। তিদা জানে আসলে ওনারা দুজনে কান পেতে শুনেছিল। তিদা একবার পিছনে ফিরে দেখে তেজবিন রুমে নেই, নিশ্চয় বাথরুমে গিয়েছে। তিদা আর দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে চলে যায়। আজও নিচে শুয়ে আছে তিদা, রাতে খায়নি আজ। রান্নাটুকু করে তিদা শুয়ে পড়ছে, তবে তার চোখে মোটেও ঘুম নেই। সে এমনিতে চোখ বন্ধ করে আছে। হঠাৎ তিদা অনুভব করছে কেউ তার গায়ে তার হাত রেখেছে। দিদা মনে করে এটা তেজবিন, কিন্তু চোখ খুলে পেছন ফিরে দেখে এটা তেজবিন নয়, তিথি। দিদা উঠে বসে, কিছু বলবে তিথি? রাতে না খেয়ে শুয়ে পড়ছো কেন? এই নাও খেয়ে নাও। কাট কাট গলা বলল তিথি। না, খাবো না, আমার খিদে নেই। তুমি নিয়ে যাও এগুলো। পারবো না আমি নিয়ে যেতে। এখানে রেখে গেলাম, খেলে খাও, নইতে ফেলে দাও। মাটিতে তালটা রেখে তিথি উঠে দাঁড়ায়, কিন্তু যায় না। ডয়ার থেকে মলম বের করে থালার পাশে রাখে। যেখানে ফুলে গেছে ওখানে মলমটা লাগিয়ে দাও, কাল তো আবার অফিসে যাবে। আর শোনো, ভেবো না আমি তোমার চিন্তা করছি বা তোমার কেয়ার করছি। আমি সবসময় ভালোর জন্য করছি। দেখা যাবে না খেয়ে বা মারের কারণে অসুস্থ হয়ে পড়ছো, তারপর পাড়া প্রতিবেশীরা বলবে আমরা খেতে দেই না, ব্যাস এটুকুর জন্য, এর বেশি কিছু ভেবো না। তিথি চলে যায়। তিথা প্লেটটার দিকে তাকাতে হালকা হাসে। এইবারে তিথা চিন্তা কিছুটা হলো সে করে, সে হচ্ছে তিথি। হয়তো সে অন্যরকম উদ্দেশ্য তার চিন্তা করে, কিন্তু করে তো, এটাই তিধার কাছে অনেক। বাকিরা তো সেটাও করে না। তিধা খেলো কি খেলো না, মরলো কি বাঁচলো, এতে তাদের কিছু যায় আসে না। তিধা একবার আশেপাশে তাকিয়ে দেখলো তেজবিন আছে কিনা, কিন্তু না, রুমে কেউ নেই। তিধা উঠে হাত ধুয়ে খাবারটা খাওয়া শুরু করে দেয়। এদিকে ফাতেমা বেগম বিছানায় বসে খুশি মনে পান চিবোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বসে বসে শুধু পান চিবাইতেই থাকো। নন্দিনী বিরক্ত বলে, কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? তো চিৎকার করবো না, কই ভেবেছিলাম তেজবিন ওই হতচারীকে আজ উচিত শিক্ষা দিবে, কিন্তু উল্টো ওই হতচারীটা তেজবিনকে চুপ করিয়ে দিল। আরে এত উত্তেজিত কেন হচ্ছিস? এত উত্তেজিত হলে কি আর কাজ হবে? আমি তোমাকে তখন বারণ করেছিলাম যে এই মেয়েকে ঘরের বউ করো না, এই মেয়ে সুবিধার না, আমাদের উপর রাজত্ব করবে, কিন্তু তুমি না, ও তো চাকরি দেখে আর লোভ সামলাতে পারোনি। এই মেয়ে কি করছিস কি? আস্তে কথা বল, ভুলে যাস না দেওয়ালের কিন্তু কান আছে। আর আমি কি জানতাম নাকি ওই মেয়ের নিজের চাকরির টাকা অর্ধেক ওর বাবা মাকে দেবে? আমি তো ভেবেছিলাম ও চাকরির কারণে আরও কিছু টাকা আসবে ঘরে। এখন এসব ছাড়ো। কিছু কি চিন্তা করছো যে কি করে এই মেয়েকে শায়েস্তা করবে? এখনও কিছু ভাবিনি, কাল সকাল হতে দে, তারপর কিছু একটা করব। অন্যদিকে দিদার খাওয়া শেষ করে সে রান্নাঘরে প্লেট রাখার জন্য আসে, কিন্তু রান্নাঘরে অবস্থা থেকে হতবাক। সব খাওয়ার প্লেট বাটি সব বেসিনে পড়েছে। এটা দেখে দিদা একটা দীর্ঘশ্বাস ফেলে। সে ভেবেছিল হয়তো আজকে তারা নিজের প্লেটটা অন্তত ধুয়ে রাখবে, কিন্তু না, তারা দিদার জন্য সব রেখে চলে গেছে। দিদা হাত দাঁড়িয়ে না থেকে প্লেটগুলো ধুয়ে রাখে। রান্নাঘরে আর ড্রয়িং রুমে লাইটটা বন্ধ করে যখন দিদা নিজের রুমে আসবে, তখন কি মনে করে যেন সে একটা গেস্ট রুমের দরজাতে হালকা করে ধাক্কা দেয়। না, দরজা ভেতর থেকে বন্ধ। তিধা বুঝতে পারে যে ভেতরে তেজবিন আছে। তিধা দাঁড়িয়ে না থেকে রুমে এসে শুয়ে পড়ে। সকাল সকাল উঠে তিধা নিজের কাজে লেগে পড়ে। একদম চুপচাপ নিজের কাজ শেষ করে অফিসের জন্য তৈরি হয়ে পড়ে তিধা। নিজের শাড়ি দিয়ে শরীর ভালো করে ঢেকে রেখেছে তিধা, না হলে স্কেলের দাগগুলো দেখা যাবে। অফিসে এসে নিজের ডেস্কে বসে ফাইলগুলো কিছু লিখছে। কী করছিস তিধা? তিধা মাথা তুলে দেখে তার কলিগ রুবাইয়া দাঁড়িয়েছে। রুবাইরা তিধার কলিগ হওয়ার পাশাপাশি তার অনেক ভালো বন্ধু, যদিও বা তাদের বন্ধুত্ব এই অফিসে হয়েছে। এই তো ফাইল চেক করেছিলাম, তুই এখানে যে, তোকে দেখতে এলাম। আজ এভাবে শাড়ি দিয়ে হাত ঢেকে রেখেছিস যে, কিছু হয়েছে নাকি? আরে না, কি হবে, কিছুই হয়নি। ও, আমি তো ভেবেছি হয়তো কিছু হয়েছে। আচ্ছা, আজ অফিস শেষে আমার সাথে বাইরে যাবি? তোর ভাইয়ের কাজের জন্য আজ দেরি করে ফিরবি। না রে, আমি যেতে পারবো না, বাড়িতে অনেক কাজ আছে, ননদরা আছে, দেরি হলে আবার অশান্তি করবে। বুঝতে পেরেছি। আচ্ছা সমস্যা নেই, অন্য কোনো দিন যাব। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি।
তুই কাজ কর। অফিস থেকে 1 ঘন্টা আগেই বেরিয়ে বাড়িতে এসেছে তিতা। এসে চুপচাপ নিজের কাজ করতে থাকে। নন্দিনী বারবার রান্নাঘরে এসে এটা ওটা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তবে এবার তিতা কিছু বলে না। সে চুপচাপ নিজের কাজ করতে থাকে। বৌমা বৌমা নিজের রুমে বসে চিৎকার করে তিতাকে ডেকে চলছে ফাতেমা বেগম। তিতা চুলের হাত ছোট করে দিয়ে ফাতেমা বেগমের রুমে আসে। জি মা বলুন। রান্না কত দূর হলো? এই তো মা, ভাত চুলায় দিয়েছি। আচ্ছা বেশ, তো যেটা বলতে ডাকলাম, তুমি বেতন তুলেছো তাই না? হ্যাঁ মা। আচ্ছা আমাকে 4,000 টাকা দাও তো। 4,000? অবাক হয়ে জিজ্ঞাসা করে তিতা। এভাবে তাকিয়েছো কেন? মাত্রই তো 4,000 টাকা চেয়েছি। কিন্তু মা, এত টাকা দিয়ে আপনি কি করবেন? আর পরশুই না আমি আপনাদের বেতনের অর্ধেক টাকা দিলাম। দিয়েছো তো কী হয়েছে? এখন চেয়েছি আবার দিবে। কিন্তু মা, আমি এখন আপনাকে 4,000 টাকা দিলে বাকি মাসটা কেমন করে চলবো? মাস তো শুরু, আর এতদিন টাকা দিয়ে কি করবেন? আমাকে বলুন না কি লাগবে, আমি এনে দেবো। নন্দুর নাকি একটা শাড়ি পছন্দ হয়েছে, ও নাকি ওটা নেবে, আর তার জন্য 6,000 টাকা প্রয়োজন। 6,000 টাকা? এত দাম শুনে তিতা আকাশ থেকে পড়লো। সে জীবনে এত দামের শাড়ি নেওয়ার সাহস কোনোদিন করবে না। যদিও তিতা আর তেজবিন দুজনে ইনকাম করে, তাও তাদের হিসাব করে চলতে হয়, নয়তো মাসের শেষে চলতে কষ্ট হয়। তিতা অবাক হওয়ার সাইডে রেখে বলে, মা, এত দাম দিয়ে শাড়ি কিনে কী লাভ? ওটা তো একবার দুবার পরা হবে। আর আপু তো এত শাড়ি পরে না। আমার কাছে তো এখন 5,000 টাকা আছে, যেটা দিয়ে আমার পুরো মাস চলতে হবে। আমি এখন টাকা দিতে পারবো না। আমি জানতাম এই মেয়ে এই কথাই বলবে। নিজের বাবা মাকে প্রতি মাসে এত এত দামি দামি জিনিস কিনে দেয়, তাতে ওনার টাকা কম পড়ে না। যখন আমি বললাম আমার মেয়ে শাড়ি কেনার জন্য কিছু একটা দিতে, তখনই ওনার টাকা কম পড়ে বলল। হায় রে, আমি কি দেখে এই মেয়েকে ঘরে আনলাম? সামান্য 4,000 টাকা দিতে পারছে না। এই মেয়ে আমাদের সহ্য করতে পারে না। এছাড়া আরও অনেক কথা বলে বিলাপ করতে থাকে ফাতেমা বেগম। তিতা চুপচাপ রুম থেকে বেরিয়ে আসে। এমন না যে তার বেতনের পুরো টাকা তার বাবা মার পেছনে খরচ করে। সে প্রতি মাসে তার বাবা মাকে বেশি হলে 3,000 টাকা দেয়, যেটা দিয়ে ওনাদের দুজনে স্বাচ্ছন্দ্যে চলে যায়। বাকি অবশিষ্ট টাকা অর্ধেক সে ফাতেমা বেগমের হাতে তুলে দেয়, বাকিটা সে নিজের প্রয়োজনে রাখে। যেহেতু তাদের বাড়িতে ইনকামের কোনো উপায় নেই, তাই তিতা খুব হিসাব করে চলে। সে যথাসম্ভব বাড়তি খরচ না করার চেষ্টা করে। এদিকে তিতা চলে যাওয়ার পর নন্দিনী ফাতেমা বেগম ঘরে এসে, কী হলো, টাকা পেলে? আর টাকার কথা বলাতে আমাকে হাজারটা কথা শুনিয়ে চলে গেলে। কি, ও তোমাকে টাকা দেয়নি? আরে দেয়নি, দিলে কি আর আমি তোকে দিতাম না? এই মেয়ের এত বড় সাহস! দাঁড়াও, আমি এক্ষুনি ওর থেকে টাকা নিয়ে আসছি। নন্দিনী তিথার রুমে এসে দেখে তিথার রুমে নেই, আর টেবিলের উপর ব্যাগ পড়ে আছে। নন্দিনী দ্রুত তার ব্যাগের কাছে যায়, তারপর ব্যাগ ঘেটে পার্সটা বের করে। পার্স করে নন্দিনী দেখে তাতে 2,000 টাকার নোট সহ আরও কিছু 100 টাকার নোট আছে। নন্দিনী 1,000 টাকার নোটগুলো যেই নিতে যাবে, অমনি পেছন থেকে তিধা এসে নন্দিনীর হাত থেকে পার্সটা টেনে নেয়। নন্দিনী তিধাকে দেখে কিছুটা ভয় পেলেও সে নিজের মুখে কঠোরতা বজায় রেখে, ব্যাগটা ছিনিয়ে নিলে কেন? দাও, ওটা আমাকে দেবো না। আর কেনই বা দিব? ওটা কি আপনার ব্যাগ? না তো। তাহলে কেন দেব আমি আপনাকে? আর আপনি আমার ব্যাগে হাত দিয়েছেন কেন? আমার টাকা লাগবে তাই টাকা নিতে এসেছিলাম। আপনার টাকা লাগবে তো বেশ ভালো কথা, কিন্তু আপনি আমার ব্যাগে কেন হাত দিয়েছেন, তাও আমাকে জিজ্ঞাসা না করে? আপনার টাকা লাগবে আপনি আপনার হাজব্যান্ডকে বলবেন, তা না করে আপনি আমার কাছে কেন টাকা চাইছেন? আমি আপনার এই ফালতু খরচের জন্য আপনাকে টাকা দিতে পারবো না। আমি জানি আপনি শাড়ি পরবেন না, শুধু শুধু নিচ্ছেন। হতে পারে আপনি খুব বিলাসী জীবনযাপন করেন, কিন্তু আপনাদের এত সামর্থ্য নেই যে ফালতু খরচে এতগুলো টাকা খরচ করব। এবার আপনি আসতে পারেন। আর হ্যাঁ, পরবর্তীতে আমাকে ব্যাগ বা পার্সে অনুমতি ছাড়া একদম হাত দিবেন না। নন্দিনী তিথার কথা শুনে খুব অপমানিত হয়। সে ধুমধাম পা ফেলে তিথির রুমে চলে আসে। নন্দিনী মনে মনে ছক করছে কী করে তিথাকে অপমান করা যায়। বিছানায় বসে বসে তেজবিন তিথা পানি এনে তেজবিনকে দিলে তেজবিন না তাকিয়ে পানিটা নেয়। কিছু হয়েছে তোমার? তুমি আপুকে কিছু বলেছো? গম্ভীরভাবে বলে তেজবিন। ও তাহলে বলে দিয়েছে তোমাকে? তা কি বলেছো? আমাকে একটু বলো, আমি শুনি, বিদ্রুপ করে বলে দ্বিধা। আপু আর মা নাকি তোমার কাছে কিছু টাকা চেয়েছিল, আর তুমি নাকি ওনাদের অপমান করেছো আর বাসা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছো। তেজবিনের কথা শুনে তিজা জোরে জোরে হাসে। তারপর বলো, ওদের তো শুনেছো, এবার আমারটা শোনো। হ্যাঁ, তোমার মা আমার কাছ থেকে টাকা চেয়েছিল, কিন্তু আমি তা মানা করে দিই, তাও খুব ভালো ব্যবহার করে। তোমার মা কত টাকা চাইছে জানতে চাও? 4,000 টাকা, তাও আবার কেন? একটা শাড়ির জন্য। তোমার বড় বোনের নাকি শাড়ি কিনবে। তুমি ভালো করেই জানো আপু মোটেও শাড়ি পরে না, তাহলে কেন শুধু এতগুলো টাকার শাড়ি কিনে ফেলে ফেলবে? তাই আমি মানা করে দিই। কিন্তু জানো তোমার বোন তারপর কি বলে? আমি যখন রুমে ছিলাম না, তখন তোমার আপু পার্স থেকে টাকা নেওয়ার জন্য। তেজবিন, তুমি ভালো করেই জানো আমাদের ইনকাম এত বেশি না যে সব ফালতু কাজে টাকা খরচ করব। আর তোমার আপুর জন্য শাড়ি এতই দরকার হলে তাহলে সেটা তোমার জামাইবাবুকে বলো বলতে। ওদের তো টাকার অভাব নেই, উনি এরকম কেন
একটা কেন 10টা কিনে দিতে পারবেন। শোনো তেজবিন, সবসময় বোনের কথা না শুনে আমার কথাটাও শোনো। আমি তোমার খারাপ চাইবো না। আর তোমার আপুকে বলে দিও আমার থেকে যেন শাড়ির জন্য টাকা আশা না করে, আমি দেবো না টাকা। কথাটা বলে তিতা বেরিয়ে গেছে। তেজবিন এখনও চুপচাপ বিছানায় বসেছে। তার প্রতিদিনের এই অশান্তি মোটেও ভালো লাগছে না। সে বুঝতে পারে না আসলে সে কার কথা বিশ্বাস করবে। সে বাড়িতে থাকে না, যে জানবে আসল ঘটনা কি, তার দোষটা কার। মাঝে মাঝে সেও বুঝে না তার মা তাকে পুরোপুরি সত্যি কথা বলে না, কিন্তু তার তো কিছু করার নেই। সে তার মাকে কিছু বলতে পারে না, কারণ সে ওনাকে খুবই ভালোবাসে আর শ্রদ্ধা করে। দিদা, হ্যাঁ বলো। একটু রুমে আসো তো। এটা বলে তেজবিন রান্নাঘর থেকে রুমে চলে যায়। দিদা চুলের আঁচ ছোট্ট করে দিয়ে হাত মুছতে মুছতে রুমে এসে, হ্যাঁ বলো। আমাকে কিছু টাকা দাও তো। অনেকটা ইতস্তত হয়ে বলে তেজবিন, টাকা? তা না হয় দিলাম, কিন্তু তুমি না কিছুদিন আগে বেতন তুলেছে? কিন্তু আমার এখন কিছু টাকার প্রয়োজন, দাও তাড়াতাড়ি। দিদা বুঝতে পারে তেজবিন নিশ্চয়ই কোনো অকাজে তার বেতনগুলো অনেকগুলো টাকা খরচ করে ফেলছে। তা না হলে তেজবিন কোনোদিন অতি প্রয়োজন ছাড়া দিদার থেকে টাকা চাইবে না। দিদা আবার কাটকাট গলায় তেজবিনকে জিজ্ঞেস করে, তুমি সত্যি করে বলো তো, তুমি কোথায় টাকা খরচ করেছো? আরে টাকা খরচ করতে যাবো কেন? আসলে আমি এখন বেতন তুলিনি, তাই আর কি চাইছি। আমাকে মিথ্যে কথা বলো না তেজবিন, মাসের অর্ধেক শেষ হয়ে গেল আর তুমি টাকা তোলোনি। আমি জানি তুমি 10,000 তারিখের মধ্যে নিজের বেতন তুলে ফেলো। এবার সত্যি সত্যি বলো কোথায় খরচ করেছো। আসলে আপু জন্য শাড়ি কিনতে গিয়ে বেতনে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। কি, তুমি আমাকে শাড়ি কিনে দিয়েছো? কত টাকা দিয়ে কিনেছো? 10,000? কি 10,000? তেজবিন, তুমিও না, তুমি জানো না আমাদের প্রতি মাসে কত হিসাব করে চলতে হয়? আমরা বড়লোক নয় তেজবিন, আমরা মধ্যবিত্ত। আমাদের এত বিলাসিতা মোটেও মানা না। এখন যে তুমি এই ফালতু কাজে টাকাগুলো খরচ করলে, এবার মাসের বাকি দিনগুলো চলবো কী করে ভেবে দেখেছো? রেগে তেজবিনের কথাগুলো বলে তিতা। তেজবিন চুপচাপ দাঁড়িয়ে তিদার কথাগুলো শুনে যাচ্ছে। তিদা নিজের ব্যাগ থেকে কিছু একটা বের করে তেজবিনের হাতে দেয়। এই নাও, এখানে কিছু একটা আছে, আপাতত এগুলো দিয়ে ম্যানেজ করো। আর শোনো, পরবর্তীতে বাজে কোনো খরচ একদম করবে না, আর করলে তখন আমি আর কোনো টাকা দিব না। টাকা পেয়ে তেজবিন আর দাঁড়ায় না, সে বেরিয়ে যায়। তেজবিন যাওয়ার কিছুক্ষণ পর তিতা নন্দিনীর কাছে আসে। নন্দিনী তখন বসে বসে টিভিতে সিরিয়াল দেখছো। আপু, তেজবিন নাকি আপনাকে শাড়ি কিনে দিছে? হ্যাঁ, কয়েকদিন আগেই তো দিল। কি ভালো আমার ভাইটা। আমি হ্যাঁ, এখন তো ভালোই হবে। এতগুলো টাকা দিয়ে যে শাড়ি কিনে দিয়েছে আপনাকে, না আমি প্রথম দিনে বলেছিলাম আমাদের কাছে এসব বাজে কাজে খরচ করার জন্য টাকা নেই? তাও আপনি কেন তেজবিনের শাড়ির কথা বলতে গেলেন? তেজবিন তোমাকে কিনে না দিয়ে আমাকে দিয়েছে বলে হিংসা হচ্ছে বুঝি? হাসালেন। শুনুন, আমার এত কিছুর লোভ নেই। আমার যা আছে আমি তাতেই খুশি। আর আপনার কিছু দরকার হলে আপনি আপনার হাজব্যান্ডকেও বলবেন। ওনার অনেক সামর্থ্য আছে, আমাদের এত সামর্থ্য নেই। কথাগুলো বলে দ্বিধা আর এক মুহূর্ত দাঁড়ায় না। তবে তিধার কথার কোনো প্রভাব নন্দিনীর উপর পড়ছে না। সে নিজের মতো সিরিয়াল দেখছে। রাতের খাবার শেষ করে সব গুছিয়ে তিথির জন্য দুধ নিয়ে তার রুমে আসে তিথা। কিন্তু যখনই সে দরজা নক করে, তখন সে শুনতে পায় তিথা আস্তে আস্তে কারোর সাথে কথা বলছে। কিন্তু কি বলছে তা তিথি স্পষ্ট শুনতে পায় না। তিথার আওয়াজ শুনে তিথি তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে ফেলে। তুমি এই অসময়ে তোমার দুধ টেবিলে রেখে দাও। দ্বিধা টেবিলে দুধটা রেখে চলে যেতে নিলে থেমে যায়। তুমি কি কারোর সাথে কথা বলছে? আমি কথা বললে তোমার কি? নিজের কাজে যাও যত্ত সব। তিথি বিরক্ত নিয়ে অন্যদিকে তাকিয়ে থেকে তিথা আর না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে আসে। কিন্তু সে দরজার কাছে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে তিথি কার সাথে কথা বলছিল মধ্যরাত। দরজায় টোকানোর শব্দ পেয়ে তেজবিনের ঘুম ভেঙে যায়। তবে তিধার নয়, কারণ সারাদিনের ক্লান্তিতে সে গভীর ঘুমে আচ্ছন্ন। দিদা, এই দিদা। তেজবিনের ধাক্কা দিয়ে তিতা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। কী হয়েছে? কিছু লাগবে তোমার? আরে কিছু না, দেখো তো এত রাতে দরজায় কে? কথাটা বলে তেজবিন আবারও ঘুমিয়ে পড়ে। তিতা তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দরজা খুলে দেখে ফাতেমা বেগম দাঁড়িয়ে আছে। মা, আপনি এত রাতে? আসলে আমার না পায়ে খুব ব্যথা করছে, তাই। তিতা বুঝতে পারে ফাতেমা বেগম আসলে কি বোঝাতে চেয়েছে। আচ্ছা মা, আপনি যান, আমি আসছি। ফাতেমা বেগম চলে গেলে তিতা দয়ার থেকে একটা মলম বের করে ফাতেমা বেগম রুমে আসে। তারপর অনেক রাত পর্যন্ত ওনার পা মালিশ করে থাকে। পরের দিন সকালে রান্নাঘরে দ্রুত কাজ শেষ করে তিধা, কারণ তার আবার অফিস যেতে হবে। এর মধ্যে নন্দিনী রান্নাঘরে, কি করছো? রান্না করছি। কালকের মাংস আছে না? আচ্ছা, আমার জন্য দুটো পরোটা বানাতো, কালকের মাংস দিয়ে খাবো। আপু, আমার অফিস আছে, আমি এখন বানাতে পারবো না, আপনি বরং দোকান থেকে নিয়ে আসেন। না, আমি দোকানের গুলো খাবো না, তাড়াতাড়ি বানিয়ে দাও। তিধা আর কিছু বলার সুযোগ না দিয়ে নন্দিনী চলে যায়। তিধা নন্দিনী প্রতিদিন এসব নাটক দেখতে দেখতে খুব বিরক্ত। তিধা জানে নন্দিনী ইচ্ছে করে এসব করতে যাচ্ছে। তিধার অফিস যেতে দেরি। তেজবিন, এই তেজবিন, কী হয়েছে? এত সকাল সকাল ডাকছো কেন? ওঠো ঘুম থেকে। কেন, কী হয়েছে? দোকানে যাও আর দুটো পরোটা নিয়ে এসো। পরোটা আবার কার জন্য? তোমার খেতে হলে অফিসে যাওয়ার সময় নিয়ে যাও। আমার জন্য না, আমার তোমাকে বলার দরকার ছিল না। আপু বলে পরোটা খাবে, আমার এখন বানানোর সময় নেই, তাই দোকান থেকে নিয়ে এসো, তাড়াতাড়ি উঠো। তেজবিন আলসেমি ছেড়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে যায়। তারপর দোকানে গিয়ে পরোটা নিয়ে এসে তিতাকে দেয়। তিতা একটা প্লেটে করে খাবারগুলো দিয়ে তিথি রুমে যায়। নন্দিনী তখন ফোনে কারোর সাথে কথা বলছিল। তিতাকে দেখে
ফোনটা রেখে দেয়। আপনার খাবার, পরোটা তুমিই বানিয়েছো নাকি? তিতা মুচকি হেসে বলে, আপু আমি আপনাকে প্রথমেই বলেছিলাম আমাকে অফিস যেতে হবে, তাই আমি পরোটা বানাতে পারবো না, এগুলো তেজবিন দোকান থেকে নিয়ে এসেছে। তোমাকে না আমি বলেছি আমি দোকানের পরোটা খাবো না, রেগে বললেন নন্দিনী। না খেলে রেখে দিন, কোনো সমস্যা নেই, ঘরে খাওয়ার মানুষের অভাব নেই, আমার দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি, এবার আপনি খাবেন না খাবেন সেটা আপনার ব্যাপার। তিথা দাঁড়িয়ে না থেকে চলে আসে, কারণ তার অফিসের জন্য বের হতে হবে। তিথা অফিসের জন্য বেরিয়ে গেলে নন্দিনী তেজবিনের কাছে যায়। তেজ, তোর বউ কিন্তু খুব বার বেড়েছে। আবার কী হয়েছে? বিরক্ত হয়ে বললেন তেজবিন। দেখ না, আমি ওকে বলছি আমি পরোটা খাবো, যাতে আমাকে দুটো পরোটা বানিয়ে দেয়, কিন্তু ও আমাকে বানিয়ে দিল না। কিন্তু আমি তো দোকান থেকে এনে দিলাম, কিন্তু আমি তো দোকানেরগুলো খাবো না, আমি যে ওকে বললাম, আর ও আমার কথার অবাধ্য হলো। বুঝতে পারছিস তোর বউয়ের বড় বার বেড়েছে। আপু তুই প্লিজ এখান থেকে যা তো, পরোটা খাবি বলছিস, তোকে দিয়ে এসেছি, এখন সেটা ঘরের আর বাইরের হলেই হলো। এখন যা তো, আমাকে ঘুমোতে দে, সকাল সকাল আমার মাথা খাস না। তেজবিন আবারও ঘুমিয়ে পড়ে। নন্দিনী বেশ রেগেছিল, সে ভেবেছিল তেজবিনকে বুঝিয়ে শুনিয়ে তিদাকে মার খাওয়াবে, কিন্তু তার কথার কোনো গুরুত্বই দিল না তেজবিন। বসন্তের একদিন প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।